শুভ সকাল সবাইকে। কেমন আছো? ভালো আছো তো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়ায় চলে যাই। SWটা বের করো। গিয়ে কয়টা লিখতে পেরেছো? কার কয়টা মুখস্থ হয়েছে? আমি তো শুনতে পাচ্ছি না। কয়টা করে লিখেছো সবাই? আন্দাজ করে নিচ্ছি। অ্যাটলিস্ট 5টা তো মুখস্থ হয়েছেই, হয়েছে না? 5-এর কম তো কেউ লেখো নাই। লিখেছো বাবা? না, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। এত দূর থেকে তোমরা আসো, পড়াশোনা করো, কত কষ্ট করো। কেন পড়া হবে না বলো? আব্বু আম্মু কত কষ্ট করে পড়াচ্ছে, তোমরা খুব কষ্ট করে পড়ছো, তাহলে হবে না? অবশ্যই হবে। আমি বিশ্বাস করি তোমরা অনেক কষ্ট করে, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমি এই বিশ্বাস নিয়েই তোমাদেরকে পড়াই। ঠিক আছে, তোমরা যে কটাই লিখেছো, 5টার বেশি যদি লিখে থাকো তাইলেই আমি সার্থক বাবা, যে আমার বাচ্চারা পড়াশোনা করছে, আমার বাচ্চারা পারছে। আমি তাতেই খুশি। আর তার চেয়ে বেশি যদি হয় তাহলে স্টার মার্কস, না? আচ্ছা, ঠিক আছে। সবাইকে গুড দিয়ে দিলাম এখান থেকে। সবাই গুড নিয়ে নাও। ওকে। আর যারা SW করো নাই, অবশ্যই এরপরে SWটা মিস করবে না আব্বা, কারণ SWটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি বাসায় কতটুকু পড়েছো, কতটুকু কি মানে কতটুকু বুঝেছো, এইটা হচ্ছে তোমাদের যাচাই করা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা আমাদের পড়ায় চলে যাই। সবাই বই বের করো। বইয়ের 54 নাম্বার পেজ বের করো। পাঠ 4, ভোট ও ভোটাধিকারের প্রয়োগ এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। আজকে আমরা লাস্টটা পড়ছি। প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের অধিকার একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। নিম্নে ভোটদান পদ্ধতি, ভোটাধিকারের যোগ্যতা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম আলোচনা করা হলো। ভোটদানের যে পদ্ধতিটা, এটা মোটামুটি আমরা জানি। প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন, এই দুইটার জন্য পদ্ধতিটাও 2 রকম, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ভোটাধিকারের যোগ্যতা। এই যে ভোট দিতে যাব বা ভোট দেব, এইটার একটা যোগ্যতা সাধারণ নাগরিকেরও থাকতে হবে। সেইটার একটা যোগ্যতা থাকতে হবে। এবং নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করছি, যারা নির্বাচনে দাঁড়িয়েছে, তাদেরও একটা প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা থাকতে হবে এবং সেই যোগ্যতা অনুযায়ী নিয়ম তাদের মানতে হবে। ঠিক আছে? আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। ভোটাধিকারের যোগ্যতা। বাংলাদেশের যে কোনো নির্বাচনে ভোটার হতে হলে একজন ব্যক্তি নিম্নোক্ত যোগ্যতাগুলো থাকতে হবে। বাংলাদেশের ভোটার হতে হলে তাকে কি কি যোগ্যতা থাকতে হবে? 1, বাংলাদেশের নাগরিক হতে হবে, তার মানে তাকে বাংলাদেশে জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে? জন্মসূত্রে। 2, 18 বছর বা তার বেশি বয়স হতে হবে। আমরা তো জানি যে 18 বছর হলে আমরা ভোট দিতে পারি, তাই না? 18 বছর বা তার চেয়ে বেশি যতদিনই আমি বেঁচে থাকবো আমি ভোট দিতে পারবো, কিন্তু আমাকে প্রথমে ভোটার হতে হলে আমার 18 বছর হতে হবে। 3 নাম্বার, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। আমি এখন ঢাকার বাসিন্দা, আমি এখন তোমাদের গ্রামে গিয়ে ভোট দিতে পারবো না, আমাকে ঢাকাতেই ভোটটা দিতে হবে। আমি যে এলাকার বাসিন্দা, আমাকে ঠিক সেই এলাকাতেই ভোটটা দিতে হবে। ঠিক আছে? 4 নাম্বার হচ্ছে অপ্রকৃতস্থ নন। মানে কি? মানে হচ্ছে তার সুস্থ বিবেক সম্পন্ন একজন মানুষ হতে হবে। তাকে কোনো রকম অপ্রকৃতস্থ বলতে এরকম বোঝায় যে স্বাভাবিক নয়, স্বাভাবিক চিন্তা করার, স্বাভাবিক ডিসিশন নেয়ার, স্বাভাবিক চলাফেরার ক্ষমতা তার নেই। তার মানে সে হচ্ছে মেন্টালি, মানে মস্তিষ্কের দিক দিয়ে অপরিণত নয়। আমি একদম সোজা বাংলায় বলে দিচ্ছি, সে পাগল নয়। ঠিক আছে? পাগল বলতে এরকম যে শুধু যে মানে পুরা পাগল একেবারে তা না, তার মেন্টালি কন্ডিশন অবশ্যই পারফেক্ট থাকতে হবে। অনেক সময় হয় যে বলে এই লোকটা সাদা, এই লোকটা একদম সাদা সিধা, কিছু বুঝে না, হাবা গোবা, তাই না? এরকম মানে তাদেরও মেন্টালি সমস্যা আছে। মেন্টালি যাদের সমস্যা আছে তারা ভোটার হতে পারবে না। মেন পাগল। ঠিক আছে? আচ্ছা, শুধু যে পাগল তা না,
মেন্টালি যাদের সমস্যা আছে, যারা মেন্টালি ডিসঅর্ডার বলে বা মেন্টালি যারা একদম চিন্তা করা বা সব ভাবা ওকে না, সাধারণ মানুষের মতো না, প্রতিবন্ধী তারাও না। ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত নয় এমন নাগরিক হতে হবে। আদালত কর্তৃক দেউলিয়া, আদালত কর্তৃক দেউলিয়া কি? আদালতের মাধ্যমে তাকে নিঃস্ব ঘোষণা করা হয়েছে, যে সে এলাকায় নিঃস্ব, তার আর কিছুই অবশিষ্ট নাই। এটা আদালত থেকে যখন ঘোষণা করা হয়, এটা কখনো কখনো করা হয় খুবই কম, কিন্তু করা হয় খুবই কম, এর পরিমাণ অনেক কম। এই কারণেই আমরা এই জিনিসটা সম্বন্ধে খুব সবাই জানি না। আদালত থেকে এরকম ঘোষণা করা হয় কখনো কখনো, তো সেই ব্যক্তিটা এমন নাগরিক হতে হবে, তারাও ভোটার হতে পারবে না। এই যোগ্যতাগুলোর যে কোনো একটির অভাব হলে ভোটার হওয়া যাবে না। এই প্রত্যেকটা যোগ্যতা থাকতে হবে, তাহলেই সে ভোটার হতে পারবে। আচ্ছা, ভোটাধিকারের যোগ্যতা, আমি ভোট দিতে পারবো, তার যোগ্যতাটা। এবার ভোটদান পদ্ধতিতে চলে যাই। ভোটদান পদ্ধতি দুই রকমের হয়ে থাকে, প্রকাশ্য ভোটদান, গোপন ভোটদান। প্রথমে আমরা বললাম প্রত্যক্ষ জনগণের ভোটদান আর পরোক্ষ। এবার প্রত্যক্ষ জনগণের ভোটদানের মধ্যে দুই রকম আছে, একটা হচ্ছে প্রকাশ্য ভোটদান আর এটা হচ্ছে গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদানটা কেমন? প্রকাশ্য ভোটদান হচ্ছে যে আমি যে ভোটটা দিলাম প্রকাশ্যেই দিলাম, সবাই জানবে যে হ্যাঁ আমি ভোট দিয়েছি, তাৎক্ষণিকটা ফল চলে আসবে যে হ্যাঁ ও ওকে ভোট দিয়েছে। আর গোপন ভোটদান হচ্ছে এই যে আমরা ব্যালট পেপারে সিল দিয়ে গোপনে ব্যালট পেপারটা ভাঁজ করে বক্সে রাখছি, তারপর ভোট গণনা হচ্ছে, কেউ বলতে পারছে না কে কাকে ভোট দিয়েছে, এটা হচ্ছে গোপন ভোটদান। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে সরাসরি হাত তুলে বা ধ্বনি ভোটে প্রতিনিধি নির্বাচন করা হয়, এতে সাথে সাথে নির্বাচনের ফলাফল জানা যায়। গোপন ভোটদান ব্যবস্থায় গোপন ব্যালটের মাধ্যমে পছন্দকৃত প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বক্সে ফেলা হয়। পরবর্তীতে ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আমাদের দেশসহ অনেক দেশে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, যারা প্রতিদ্বন্দ্বী একজন অপরের, তারা কি করে নিয়ম মানবে। আচ্ছা, ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও একটি রাজনৈতিক অধিকার। ভোটটা দেয়া যেমন একজন নাগরিকের রাজনৈতিক অধিকার, ঠিক তেমনি যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই বা আমি অংশগ্রহণ করব, আমি প্রতিদ্বন্দ্বিতা করব, এটাও আমার রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনে নাগরিকগণ নিচের শর্তগুলো পূরণ সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এই জন্য কিছু শর্ত আছে, যেটা অবশ্যই কে দিয়েছে, কে শর্তগুলি দিয়েছে বলো তো? নির্বাচন কমিশন। এই শর্তগুলি তাকে পূরণ করতে হবে। যদি আমি শর্তগুলি পূরণ করি তাহলেই আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। যেমন একজন ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত, নির্বাচন কমিশনে কিছু নিবন্ধিত দল আছে, যেমন বড় বড় দলগুলো, যেটা আমি বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, এরা নিবন্ধিত। আমি তাদের হয়েও নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, তাদের পক্ষ থেকেও আমি নমিনেশন চাইতে পারি। আবার আমি একা স্বতন্ত্রভাবে, আমি কোনো দলে যাব না, কোনো দলের অংশ হব না, আমি একা নির্বাচনে দাঁড়াবো, আমি একা দাঁড়িয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই, কোনো দলের হয়ে কাজ করতে চাই না, আমি সেটাও করতে পারবো। দুইটার যে কোনো একটাই আমি করতে পারবো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হবে। 3 হচ্ছে প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে, যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কমপক্ষে 25 বছর হতে হবে। আচ্ছা, এই যে আমি নির্বাচনটা করব, এই নির্বাচন করার জন্য আমার নির্দিষ্ট বয়স দরকার, মানে আনুমানিক আমার বয়স যদি ধরো এখানে এই বয়সটা ঠিক করে দেয়া হয় নির্বাচন কমিশন থেকে, যেটা আমি মাত্র বললাম 25 বছর। এই 25 বছরের নিচে কেউ যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, পারবো না।
যেমন 18 বছরের কম হলে ভোট দেওয়া সম্ভব না, ঠিক তেমনি 25 বছরের কম হলে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না। অ্যাটলিস্ট তার বয়স 25 হতে হবে বা তার ঊর্ধ্ব, তার চেয়ে বেশি হতে হবে, তাহলে আমি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবো, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। যেমন জাতীয় সংসদ পদে, উপজেলা চেয়ারম্যান ও কমিশনার পদে, এই যে পদগুলো আছে জাতীয় সংসদে যে 300টা আসন আছে, তারপরে চেয়ারম্যান পদে যে কোনো উপজেলার যে চেয়ারম্যানটা, আবার কমিশনার পদে, এদের যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বয়স হচ্ছে কমপক্ষে 25 বছর, এটা হতে হবে, এটা নিয়ম। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে একই কথা, অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দেউলিয়া ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না, যেটা ভোটার হতে হলেও এই যোগ্যতাটা তার দরকার। 5, চাকুরিরত সরকারি অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না, মানে সরকারি চাকুরিতে আছে, সে চাকুরি করছে, এমত অবস্থায় সে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চায়, তাকে অবশ্যই ওই চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পরেই সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য হবে। আমার কথাটা বুঝতে পেরেছো? যদি আমি সরকারি চাকরি করতে থাকি, আমি রাজনীতি করতে পারবো না, আমি কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। আমি ভোট দিতে পারবো, বাট আমি কোনো রকম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমাকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে আমার সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে, নিয়ে তারপরে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমার কথাটা বোঝা গেছে? আচ্ছা, বাংলাদেশে সব ধরনের নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। একটা নির্দিষ্ট সময় থাকে যে নির্বাচন শুরু হচ্ছে আগামী মাস থেকে, 1 মাস হয়তো সময় দেওয়া হলো, যে মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, তারা মনোনয়নপত্র জমা দেবেন। যেমন তোমাদের স্কুলে একটা নির্দিষ্ট সময় থাকে বা স্কুলে ভর্তি হবার, বছরের প্রথম দিকে হয়তো জানুয়ারি মাস পুরোটা বা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস পুরোটা সময় থাকে নির্বাচন ক্লাসে ভর্তি হওয়ার জন্য। বছরের মাঝখানে কি বাচ্চাদের ভর্তি করা হয়? হয় না। ঠিক তেমনি যখন নির্বাচনী সময় আসবে, তখন নির্বাচন কমিশন কর্তৃক একটা সময় বেঁধে দেওয়া হবে, ওই সময়ের মধ্যেই সবাইকে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্বাচনী কমিশন নির্দিষ্ট সময়ের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। সব মনোনয়নপত্রই যে সিলেক্ট করা হবে তা না, নির্বাচন কমিশন মনোনয়নপত্র পাওয়ার পরে বাছাই করবে যে তারা যে নিয়ম দিয়েছে, যে নীতি দিয়েছে, এই নিয়ম নীতির মধ্যে অবশ্যই আমার এই যে মনোনয়নপত্র সেটা গ্রান্টেড, তারপরে তারা সেটাকে গ্রান্ট করে বা মনোনীত করে, না হলে বাছাই পর্বের মধ্যেই বাদ পড়ে যাবে। যারা শর্ত পূরণ করে তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ওই যে বাছাই করছে, আমি নির্বাচনের জন্য মনোনীত করছি, করার পরে নির্বাচন কমিশন কর্তৃক একটা প্রতীক দেওয়া হয়। এইটা যে কি প্রতীক, নির্বাচন কমিশন থেকে যখন প্রার্থিতা ঘোষণা করা হয় যে এই এলাকায় এই কয়জন প্রতিদ্বন্দ্বিতা করবে, ওই সময় বলে দেওয়া হয় কোন প্রতিদ্বন্দ্বী কোন প্রতীকটা বরাদ্দ পেয়েছে। এর আগ পর্যন্ত কেউই জানে না। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনার সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। তারপরে হচ্ছে প্রতীক বরাদ্দ দিল, ভোট হলো, ভোট হওয়ার পরে ভোট গণনা হলো, ভোট গণনায় সবচেয়ে বেশি যে ভোট পেয়েছে সে নির্বাচিত হয়েছে এবং চূড়ান্তভাবে নির্বাচনের ঘোষণাটা নির্বাচন কমিশন দিয়ে থাকে। ঠিক আছে, এবার চলে আসি কাজে। ভোটাধিকার প্রয়োগ করতে হলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে দলীয়ভাবে আলোচনা করো এবং পয়েন্ট আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করো। আচ্ছা, কি কি আমার
ভোটাধিকার প্রয়োগ করতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে আমার যোগ্যতাটা কি হচ্ছে? 1 নম্বর যোগ্যতা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাই না? 1 নম্বর কাজ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের যোগ্যতা। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সবাই লিখছো তো? আমার সাথে সাথে লিখে ফেলো, পড়া হয়ে যাবে। 2 নাম্বার হবে, 2 নাম্বার কি হবে? তার বয়স 18 বছর বা তার অধিক হতে হবে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। নির্বাচনী এলাকার বাসিন্দা হতে হবে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে অবশ্যই তার কি মেন্টাল কন্ডিশনটা স্বাভাবিক হতে হবে। আমি নিচে লিখবো? আচ্ছা লিখি, হ্যাঁ, উপর থেকে তোমরা লিখতে থাকো। নয় ও আদালত কর্তৃক দেউলিয়া। এমন নাগরিক ঠিক আছে, সবাই লিখছো? এই 4টা পয়েন্ট লিখে ফেলো, সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে। লেখা হয়েছে? আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি।
এবার পরের কাজে যাচ্ছি। কাজ নাম্বার 2 হচ্ছে নির্বাচনের আচরণ বিধিগুলো একটি ছকে উপস্থাপন করো। নির্বাচনে যে আচরণ বিধিগুলো আছে, কি কি আচরণ বিধি আছে বলো তো? নির্বাচনী আচরণ বিধিগুলো ছকে উপস্থাপন করতে হবে। আচরণ বিধিগুলো 54 পেজ 54 নম্বর পেজে খুব সুন্দর করে দেয়া আছে। দেখো, নির্বাচনী আচরণ বিধি তা ছকে কি করে করবে? কাজ 2, একটা ছক করবে খাতায় সুন্দর করে। নির্বাচনী আচরণ বিধি লিখে 1 নাম্বার দিয়ে মনোনয়নপত্র, জমা দেবার সময় সমাবেশ তাই না? হ্যাঁ, সমাবেশ বা মিছিল করা যাবে না। একটা লেখা হয়েছে, এবার আমি এভাবে দাগ দিয়ে দেব 1। এবার 2 নাম্বার লিখব। এভাবে হচ্ছে ছক লিখতে হয়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। ঠিক আছে, 2 নাম্বার শেষ। এবার হচ্ছে 3 নাম্বার। বুঝতে পারছো কি করে লিখতে হবে? রাস্তায় বা সড়কে মিটিং বা মিছিল করা যাবে না। বুঝতে পারছো কি করে লিখতে হবে? এই তো 3 নাম্বার চলে গেল, দাগ দেব। তারপরে 4 নাম্বার লিখব। 4 নাম্বারটা কি? এটা আমি নিচে না লিখে, প্রথমটা লেখা হয়েছে তোমাদের, আমি এটা মুছে দিচ্ছি, এখানে লিখে নিচ্ছি। চার নাম্বার এখানে রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড কি ঝোলানো যাবে। ঠিক আছে, 4 নাম্বার। তারপরে পরেরটা মুছে দিচ্ছি, 2 লেখা হয়েছে।
5 নাম্বার, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে? বলো তো, যাবে না। ঠিক আছে, প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। ছয় নাম্বার, মোটর সাইকেলে বা কোনো যানবাহনে মিছিল করা যাবে না। ঠিক আছে, এবার লাস্ট, লাস্টটা আমি এটাই মুছে দিচ্ছি, মুছে দিয়ে করছি। লাস্টটা কোনটা? ভোটারদের কোনো রকম খাদ্য পানীয় বা উপহার দেওয়া যাবে না, তাই না? লাস্ট হচ্ছে এটা, নির্বাচনী এলাকায় বা নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো রকম উপহার খাদ্য বা পানীয় দেয়া যাবে না। ঠিক আছে, লাস্ট কমপ্লিট। 7টা লেখা এই ছক করে এভাবে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 7টা সুন্দর করে ছকের মধ্যে লিখে ফেললাম। ছক আকারে যেহেতু বলেছে, আমি নিজেও তোমাদের ছক করেই করে দিলাম। সবাই লিখে ফেলো। লেখা শেষ হয়েছে? মুছে দিব? আচ্ছা, দিচ্ছি। ওকে, এইবার আমাদের পড়া আজকে অধ্যায় শেষ, কমপ্লিট হয়ে গেছে। আমরা অনুশীলনীটা করব এবং তারপরে আমি কি করব, তোমাদের হাতে এতক্ষণে শীট চলে আসছে বা চলে আসবে। আমি ওখানে আগের মতোই বরাবরের মতোই সৃজনশীল প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দেব আর অতিরিক্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেব। অবশ্যই বহু নির্বাচনীগুলো ভালোভাবে পড়বে। বহু নির্বাচনীগুলি চাইলে মুখস্থ করতে পারো, বাট সৃজনশীলটা মুখস্থ করবে না, বরাবর আমি যেটা বলি। ঠিক আছে, আর এখন আমি তোমাদের সাথে আলোচনা করে অনুশীলনীটা করে দিচ্ছি। আর বাকি যে এক্সট্রাগুলো আছে এটা তোমরা অবশ্যই সুন্দর করে মুখে পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা সবাই অনুশীলনীর দিকে তাকাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কতটি? বাংলাদেশের জাতীয় সংসদে মোট কতটি আসন আছে? 350টি। আর 300টি আসন হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। তাহলে কতগুলো বাকি থাকে? বাকি থাকে 50টি। ওই 50টি আসন কাদের? সংরক্ষিত মহিলা আসন। তাহলে সবাই দাগ দাও 50টি। ঠিক আছে, এবার 2 নাম্বার, নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ 1.
সকলে মিলে দেশ শাসন সম্ভব নয়, সত্যি কথা। 2, নির্বাচনে পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করা হয়, অবশ্যই। 3, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, অবশ্যই। বাংলাদেশে এই যে নির্বাচন প্রক্রিয়াটি, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেশ পরিচালনা করতে নির্বাচনটা সাহায্য করে, তাই না? তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এই তিনটাই তো মিল হয়ে যাচ্ছে। নির্বাচনে আমাদের সবাই মিলে দেশ শাসন করা যেহেতু সম্ভব না, তাই আমরা আমাদের পছন্দসই নির্বাচন প্রতিনিধি বাছাই করি, এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনটাই হচ্ছে। তাহলে আমরা উত্তরটা চলে যাব ঘতে। উত্তর হবে 1, 2 ও 3। ঠিক আছে? আচ্ছা, এবার পরের পেজে চলে যাও। অনুচ্ছেদটা আমি পড়ছি। অনুচ্ছেদটি পড়ে 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। অনুচ্ছেদটা হচ্ছে, জনাব শাহানা আক্তার একটি স্থানীয় সরকার কাঠামোর নির্বাচন জনপ্রতিনিধি। তিনি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যাপারে তার অধীনে নির্বাচিত 9 জন সদস্যের সাথে আলোচনা করে। সে সময় সংরক্ষিত আসনে নির্বাচিত সদস্যগণ অংশগ্রহণ করে। জনাব শাহানা আক্তার একটা স্থানীয় সরকার ব্যবস্থাপনার কাঠামোর একটি জনপ্রতিনিধি, তাকে নির্বাচন করা হয়েছে। তার অধীনস্থ কতজন আছে? 9 জন, এবং সাথে সংরক্ষিত মহিলা সদস্যও আছে। তাহলে সে কোন স্থানীয়, এই যে প্রশ্নটাই তাই বলেছে, শাহানা যে স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধি তার নাম কি? আমিও তোমাদের এই কথাটাই বলতাম। উনি একটা স্থানীয় ব্যবস্থার জনপ্রতিনিধি, তার অধীনস্থ হচ্ছে 9 জন, এবং সংরক্ষিত মহিলা আসনও আছে। এটা কোন ব্যবস্থাপনায় পড়ছে? স্থানীয় একটু দেখবে বা মনে করতে পারছো? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান থাকে এবং 9 জন মেম্বার থাকে, তাই না? সদস্যের সংখ্যা থাকে। তাহলে কি মিলছে এটা? রাইট। এইটা হচ্ছে সে কোন স্থানীয় ব্যবস্থাপনা জনপ্রতিনিধি? ইউনিয়ন পরিষদের। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। উক্ত স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমের উপর সরকারের কি সফলতা নির্ভর করে? স্থানীয় যে সরকার কাঠামোটা, এইটার উপরে সরকারের, এইটার কি কারণে সরকারের কি হেল্প হয় তা থেকে? ক, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। খ, নীতিমালার সঠিক প্রয়োগ। গ, সরকারের পক্ষে জনমত গঠন করা। ঘ, বাজেট প্রণয়ন করা। বাজেট প্রণয়ন তো অবশ্যই হবে না। একটা সরকারের পক্ষে, একটা দেশের সরকারের পক্ষে তার দেশের সমস্ত জায়গায়, ছোট্ট ছোট্ট গ্রামগুলিতে গিয়ে খবর নেওয়া সম্ভব না সরকারের পক্ষে একা। উনি কি করেন? জনপ্রতিনিধি নির্বাচন করেন, যে বা এই যে জনগণ আমরা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করছি কেন? যেন ওই এলাকার সমস্যার কথা, ওই এলাকায় কি করে উন্নয়ন করা যায়, এই কথাগুলো সরকারের পর্যন্ত পৌঁছানো যায়। এই জন্যই তো এলাকা ভিত্তিক স্থানীয় নির্বাচন ব্যবস্থাটা হয়ে থাকে, তাই না? তো আমাদের এখানে তাহলে যে নির্বাচনের সঠিক কর্মকাণ্ড, মানে সঠিক কার্যক্রমটা হচ্ছে, স্থানীয় সরকারের কার্যক্রমটা কি হচ্ছে? এলাকার যে কর্মকাণ্ডগুলি হচ্ছে, এই কর্মকাণ্ডগুলির সঠিক বাস্তবায়ন হয় কিনা, সেই কারণে, তাই না? সরকার এই জন্যই স্থানীয় পর্যায়ে তাদের সাথে আলোচনা করে যে ওই স্থানে বা ওই স্থানীয়ভাবে কি কি উন্নয়ন কর্মকাণ্ড দরকার। তখন ওই ইউনিয়ন পরিষদ বলো বা উপজেলা, এরা চেয়ারম্যান বলো, তারা সরকারের সাথে আলোচনা করে যে তার এলাকায় এই সমস্যা আছে, এই উন্নয়ন দরকার, তাই না? তাহলে প্রকৃতপক্ষে স্থানীয় সরকার কাঠামোর কার্যক্রমটা হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। তাহলে উত্তরটা হবে ক, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? সৃজনশীল প্রশ্নগুলো আছে, উত্তর সহ তোমরা সুন্দর মতো পেয়ে যাবে। আশা করি বুঝতেও খুব সমস্যা হবে না। আমি কঠিন করে দেব না, লেখাগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। ভালো করে পড়ো। আর এই অধ্যায়টা আমার মনে হয় না কোনো ঝামেলা থাকার কথা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো মতো থাকবে, পড়াশোনা করবে ভালো মতো। আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।